বাড়ি থেকে আনা কচি আঁচড় হেলনের ডাল দিয়ে রান্না করেছি। আর সেই ভারতের মেদিনীপুরের বিখ্যাত রান্নাটি রুই মাছের টক। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি। আমাদের ঘরোয়া কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া, এইসব বাস্তব চিত্রগুলি নিয়ে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। তাই অনুরোধ রইল, পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। গতকাল বাড়ি থেকে আসার সময় কচি কাঁঠাল এনেছিলেন। হেলনের ডাল দিয়ে রান্না করব, আগে দেখি কেমন কচি। একটা কাঁচা আম নিয়েছি, রুই মাছের টক রান্না করব। বটিতে মনে হচ্ছে ধার কম, তাই বটি একটু ধার দিয়ে নিতে হবে। নরম লোহার বটি হলে শক্ত কিছু কাটতে গেলেই বাঁকা হয়ে যায় বুকটা, তো প্রায় সময় এরকম ধার দিয়ে নিতে হয়। এখন অনেক ধার হয়েছে। আমগুলিও আমাদের গাছের। এত সুন্দর আমগুলো, খেতেও দারুণ। যত্ন করে আমগুলি পারলে কিন্তু সবগুলো আম খুব সুন্দর মতো পাকতো। তো এগুলি তো টেনে টেনে পেরেছেন, আঘাত লেগেছে, তাই এই আমগুলি পাকবে না, পাকার আগেই পচে যাবে। আঁটি শক্ত হয়ে হলুদ হয়ে গেছে। একটু যত্ন করে যদি আমগুলি গাছ থেকে পাড়া হতো, সবগুলো আম সুমিষ্টভাবেই খাওয়া যেত। একটা আম সুন্দর মতো কেটে নিয়েছি, এটা দিয়ে রুই মাছের টক করব। সাথে দিব একটা আলু, আর 2টা পটল আছে, 2টা পটলও দেব। প্রথম রুই মাছের টক রান্না করেছিলাম মিষ্টি কুমড়ো দিয়ে। তো ওই ভিডিওটা দেখে অনেকেই বলছিলেন যে এই রান্নাতে আলু, পটল এসবও দেওয়া যায়। তাই ভাবলাম 2টা পটল আছে ঘরে, একটা আলু আর একটা পটল দিই। আলু পটল কাটা হয়ে গেছে, এখন কাঁঠালটা কেটে নেই। একেবারেই কচি। কাঁঠাল দেখতে ছোট হলেও এটা কাটলে অনেক বরকত হবে। 4 ভাগ করে 1 ভাগ পাশের বাসার ভাবিকে দিয়ে আসব। ওনারা 2 জন, ওনাদের হয়ে যাবে। দেখি আগে কষটা ধুয়ে নেই। এভাবে জলের ধারায় ধুয়ে নিলে কষগুলো খুব সুন্দর মতো চলে যায়, হাতে আর আঠা লাগে না। এ দেখুন কি সুন্দর মতো চলে যাচ্ছে। কত সুন্দরভাবে কষগুলো চলে যাচ্ছে। অনেকে কচি কাঁঠাল কাটতে ভয় পায়, আসলে ভয়ের কিছুই নাই। এভাবে একটু সাবধানে কেটে ওই জলের ধারায় ধুয়ে নিলে হয়ে যায়। অথবা বড় গামলাতে করেও এভাবে ধুয়ে নেওয়া যায়, তবে গামলাতে কষ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। সুবিধা থাকলে এভাবে জলের ধারায়ও ধুয়ে নেওয়া যায়। এ দেখুন হাতে একটুও কষ লাগে নাই। আর সুবিধা না হলে পুকুর ঘাটে বটি নিয়ে কেটে সাথে সাথে পুকুরের জলে ডুবিয়ে দিলে ওই কষগুলি চলে যায় আর থাকে না। এই দেখুন তেমনটা কষ নাই। যদিও সামান্য কষ লাগে, পরে সরিষার তেল মেখে নিলে ওই কষটাও চলে যাবে। কাঁঠালের কোষগুলো একেবারেই কচি। 10-12টা কাঁঠাল ধরেছে, তবে এবছর পাকা কাঁঠাল খাওয়ার ভাগ্যে নাই আমাদের। রান্না করেই খেতে হবে। রান্না করেও কয়দিন খাওয়া যাবে, 2-1 দিন খেলেই খেতে আর ইচ্ছা করবে না। এখন ভাবছি আরো 2টা কচি কাঁঠাল এরকম আছে, কাঁঠালগুলো কি কেটে ফ্রিজে রাখবো, না ওভাবে যদি থাকে তাহলে তো
হয়তোবা নরম হয়ে নষ্ট হয়ে যাবে, ফেলেই দিতে হবে। এখন ওই 2টা কাঁঠাল এভাবে করে কেটে একটু ভাপিয়ে যদি ডিপ ফ্রিজে রেখে দেই তাহলে পরে খাওয়া যাবে কিনা কি জানি। আপনাদের কারো যদি এই বিষয়ে জানা থাকে তাহলে আমার অনুরোধ রইল একটু কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন কিভাবে কচি কাঁঠাল সংরক্ষণ করে রাখা যায় যেন পরে খেতে পারি। যদি কারো জানা থাকে একটু দয়া করে জানাবেন প্লিজ। এভাবে করেই 3 ফালি কেটে নেব আর 1 ফালি ভাবিকে দিয়ে আসব। পাটার উপর নিলাম অল্প একটু সাদা সরিষা আর অল্প একটু কালো সরিষা সমপরিমাণে দিয়েছি, সাথে 6-7টা কাঁচামরিচ, একটু লবণ দিয়ে মিহি করে বেটে নেব রুই মাছের টক রান্না করার জন্য। ভারতের মেদিনীপুরের বিখ্যাত এই রান্নাটি আমরা 2 দিন রান্না করে খেয়েছি, অনেক চমৎকার লেগেছে। ভাবলাম মেয়েটা আসছে, ওকেও রান্না করে খাওয়াই। যেহেতু ঘরে রুই মাছ আছে, খুব সুন্দর মতো পিষে নিলাম, উঠিয়ে নেব। রান্নাটা সহজ, খেতে কিন্তু খুবই চমৎকার। এঁচোড় রান্না করার জন্য পাটার উপর নিলাম ধনিয়া, জিরা, আদা আর কাঁচামরিচ, সব মিলিয়ে একসাথে মিহি করে বেটে নেব। রান্নার জন্য সব রেডি করে তারপরে 3 চুলায় রান্না বসাবো, অল্প সময়ের মধ্যে রান্না হয়ে যাবে। সব কিছু রেডি করে নিলাম এবং রান্না বসিয়ে দিলাম। সরিষার তেল গরম হলে অল্প একটু লবণ দিয়ে দেব। প্রথমে ডালের বড়িগুলো ভেজে নেব। ডালের বড়িগুলো শেষ হয়ে গেছে, নিচের কয়েকটা ভাঙ্গা ছিল, ওগুলিও দিয়ে দিলাম। আমার ছোট মেয়ে রিয়া 1 বয়ম ডালের বড়ি পাঠিয়েছিল, খুব মজা করে খেয়েছি, শেষ হয়ে গেছে। ওই তেলে আলু আর পটল ভেজে নেব। হেলনের ডাল সিদ্ধ বসাবো, ফোটানো গরম জল দিয়ে সাথে সাথে ডালগুলো দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে অল্প তাপে 5-6 মিনিট রান্না করব। 5-6 মিনিটের মধ্যে ডালগুলো সিদ্ধ হয়ে যাবে। আলু পটলের পরিমাণ লবণ দিয়ে দিলাম। রুই মাছের পিসগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, একটু সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব ভাজার জন্য। ওদিকে আলু পটলও খুব সুন্দর মতো ভাজা হয়ে গেছে, ওগুলি উঠিয়ে ওই তেলে মাছগুলো ভেজে নেব। আপনি যদি এই প্রথম আমাদের ভিডিওটি দেখে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটুও ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই, আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। উল্টে পাল্টে মাছের পিসগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। এই তেলে আরও একটু তেল দিয়ে ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ এবং 5 ফোড়ন। ফোড়নটা রেডি হলে কেটে রাখা আম দিয়ে দেব। নেড়ে চেড়ে আমটাকে ভেজে নিচ্ছি, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। হাফ চা চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। চুলার তাপটা কমিয়ে রেখেছি এবং নেড়ে চেড়ে খুব সুন্দর মতো আমটাকে কষিয়ে নিলাম। আম প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন ভাজা পটল আর আলু দিয়ে দিলাম, সাথে সাথে ফোটানো গরম জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠলে এখন দেব বাটা সরিষা এবং কাঁচামরিচ, এখানেও একটু লবণ আছে। এখন দেব একটু গুড়, এখানে টক বুঝে গুড়ের পরিমাণ চিনিও দেওয়া যায়, আমি গুড় দিয়েছি। ভাজা মাছগুলো দিয়ে দিলাম,
এবং ডালের বড়িগুলোও দিয়ে দিলাম। একেবারে সহজ রান্নাটি, তবে খেতে যে এত চমৎকার। গতকাল সন্ধ্যার সময় যখন আমগুলো বেছে নিচ্ছিলেন, উনি তখনই বলেছেন আগামীকাল আম দিয়ে মাছের টক রান্না করবে। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে। 2-3 মিনিট ঢাকা দিয়ে রান্না করেছিলাম, এরই মধ্যে খুব সুন্দর মতো রান্না হয়ে গেছে। নামানোর আগে একটু সরিষার তেল দিলাম উপর থেকে, নেড়ে চেড়ে তেলটা মিশিয়ে দেব, তারপরে চুলাটা অফ করে দেব। রান্নাটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। প্রথম দিন রান্না করেছিলাম সরিষা ফোড়নে দিয়ে। ওই ভিডিওটা দেখে অনেকেই বলেছিলেন পাঁচফোড়নও দেওয়া যায় ফোড়নে, তাই আজ পাঁচফোড়ন দিয়ে রান্না করে দেখলাম কেমন হয়েছে, খেয়ে বলবো। পরিষ্কার একটা কাপড় দিয়ে গামলাটা মুছে নিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আপনাদের কাছে এই রান্নাটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। কচি কাঁঠালটা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন একটু লবণ হলুদ দিয়ে ফোটানো গরম জল দিয়ে দিলাম। 2-1 মিনিট ভাপিয়ে নেব, তারপরে জল থেকে ছেঁকে উঠিয়ে নেব। কাঁঠাল একেবারেই কচি, তার জন্য একটু ভাপিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে লবণ হলুদ মিশিয়ে ঢাকা দিয়ে 2-1 মিনিট ভাপিয়ে নেব, তারপরেই ছেঁকে উঠিয়ে নেব। এঁচড় ভাপানো হয়ে গেছে, ওদিকে ডালও সিদ্ধ হয়ে গেছে। এঁচড় রান্নার জন্য একটু বেশি করে তেল দিয়েছি। ফোড়নে দিচ্ছি একটা শুকনো মরিচ, গোটা জিরা, একটা তেজপাতা। ফোড়নটা রেডি হলে বাটা মশলা দিয়ে দেব। এখানে আছে ধনিয়া, জিরা, আদা আর কাঁচামরিচ। স্বাদ মতো লবণ দিলাম। কাঁঠাল ভাপানোর সময় একটু লবণ দিয়েছি, আরও মনে হয় লবণ লাগবে, পরে দেখে শুনে দেব। সবগুলো মশলা টেনে দিয়ে দিলাম। প্রথমে মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নেব। মশলা কষানো প্রায় হয়ে আসছে। এখন দিচ্ছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো। একটু নেড়ে চেড়ে ভাপানো এঁচড় দিয়ে দেব। মশলার সাথে প্রথমে এগুলি একটু নেড়ে চেড়ে মিশিয়ে দেই, মশলা নিচ দিয়ে না হয় ধরে উঠবে। খুব সুন্দর মতো সবগুলো ছেঁকে দিয়ে দিলাম। এবার মশলার সাথে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নেব। হেলনের ডালগুলি ফোটানো গরম জলে সিদ্ধ করেছিলাম। বেশিক্ষণ সিদ্ধ করতে হয় নাই, ঢাকা দিয়ে মনে হয় 4-5 মিনিট সিদ্ধ করেছিলাম, এরপরে ঢেকে রেখেছি। এখন দেখি ডালগুলো খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে একেবারে গলে গেছে। 1/2 চা চামচ পরিমাণ গুঁড়ো মরিচ দিয়ে দিলাম। বাটা মশলাতে কাঁচামরিচ আছে, আর তরকারিটা ঝাল করব না বেশি, কারণ আমার ছোট্ট নাতিদের জন্য আলাদা করে কোনো তরকারি রান্না করি না। আমাদের একই রান্নাতে ওরাও খায়। রুমাও সবসময় এরকমই করে। ওরা যখন ছোট ছিল তখন থেকেই ওদের জন্য আলাদাভাবে কোনো দিন তরকারি রান্না করে নাই। ওই নিজেদের জন্য যা রান্না করেছে ওইটাই খেয়েছে। তাই ওরাও একেবারে মরিচ কম খায়, আমিও কম করে দিয়েছি। একটু লবণ লাগবে, একটু নয় অনেকটাই লবণ লাগবে, পরিমাণ মতো বুঝে শুনে লবণ দিয়েছি। মশলার সাথে ভাপানো এঁচোড়টাকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম, তারপরেই ফোটানো গরম জল দিয়েছি। নামানোর আগে বাটা গরম মশলা দিলাম। 4টা এলাচ, বড় 2 টুকরো দারুচিনি, একটা লং একসাথে বেটে নিয়েছি, দিয়ে দিলাম। সব মিলিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এরকমই মাখো মাখো থাক, ঠান্ডা হলে আরও জমে যাবে। রান্না শেষ।
এখন দেখুন আমার নাতিদের কর্মকাণ্ড। আমার নাতি নাতনিরা আসলে ঘরের কোথায় কি লুকিয়ে রেখেছি ওরা মুহূর্তেই সব বের করে ফেলে। জুতোর বক্সগুলো টি টেবিলের নিচেই ছিল। ও আজ সকাল থেকে এগুলি দিয়ে খেলছে। আমি যখন বললাম, অর্জন তোমার কিন্তু ভিডিও করছি, তখনই ও হাত নেড়ে আপনাদেরকে ইশারা দিচ্ছে। এই দেখুন, ঘরের কোথায় কি আছে সব কিছু কুটে কুটে বের করে ফেলছে। ছোট্ট নাতি অর্পণ ঠাকুরের সিংহাসনের ওদিকে গিয়ে জল ফেলে, ঘটে জল ফেলে একেবারে সব কিছু একাকার করে দিয়েছে। এরপরে যখন আমরা সবাই একটু আড়াল হলাম, তখন ও সিংহাসনের ভিতরে ঢোকার জন্য চেষ্টা করছিল। অর্জনের চিৎকারে বের হয়ে আসছে। ওদের মা ছেলে ৩ জনের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমাদের জন্য খাবার বেড়ে নিচ্ছি। এক এক মানুষের এক এক ধরনের অভ্যাস। ওনার অভ্যাস হয়ে গেছে নিরামিষ কোনো তরকারি হলে ভাতের সাথে এভাবে কাঁচামরিচ খায়। আমি ২-১টা খাই, উনি আরও বেশি খান। তবে যেদিন ভর্তা বা ঝাল জাতীয় কোনো কিছু রান্না করি ওদিন আবার কাঁচামরিচ নেয় না। আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের পর্বটিও কেমন হচ্ছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। রুমা খেয়ে বলছিল ২টা তরকারি খুবই চমৎকার হয়েছে। ঘরে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে এঁচোড়ের তরকারি রান্না করা যেত। রুমা বলছিল, মা চিংড়ি মাছ খেলে অ্যালার্জির সমস্যা হয়, চিংড়ি মাছের প্রয়োজন নাই, নিরামিষই রান্না করেন হেলনের ডাল দিয়ে, এতেই খুব চমৎকার হবে। ওভাবেই রান্না করলাম, বলছে মা খুবই ভালো হয়েছে। আগে আমরা বাড়িতে থাকতে তখন আমাদের ২টা কাঁঠাল গাছ ছিল, অনেক কাঁঠাল ধরতো। এভাবে শিমের বিচি, মটর ডাল, হেলন ডাল, এসব ডাল দিয়ে কত যে রান্না করে খেয়েছি আগে। বেশিরভাগ সময় নিরামিষই রান্না করে খেয়েছি। আমাদের ঘরের পিছনে অনেক আগের একটা কাঁঠাল গাছ ছিল, অনেক মোটা, ওটাতেও প্রচুর কাঁঠাল ধরতো, বিশাল বড় বড় কাঁঠাল হতো। ওই কাঁঠালগুলি যখন পরিপক্ক হয়ে যেত, গাছে কখনো পাকতো না, পাকার আগেই কাঁঠালগুলি একেবারে ফেটে ২ ভাগ হয়ে যেত। তখন কেটে এনে ওটা ঘরে রাখা হতো ২-৪ দিন। এরপরে কাঁঠালের কোষগুলি কোনো রকমে খাওয়া হতো, আর উপরের মোটা চামড়াটা দিয়ে আমরা এভাবে মটর ডাল, হেলন ডাল, শিমের বিচি দিয়ে রান্না করে খেতাম। কাঁঠালও খেতাম, আবার এঁচোড়ও খেতাম। সত্যি কাঁঠালের তরকারিটা খুবই চমৎকার হয়েছে। ২ বাটি হয়েছে, ১ বাটি খাওয়া হয়ে গেছে। আরেক বাটি রাতে খাওয়া যাবে না মনে হয়, হয়তোবা রুমা একটু খাবে, পার্থ খাবেও না, তো ওটা থেকে যাবে, আগামীকাল দুপুরে খাওয়া হবে। কাঁঠালের তরকারি খেয়েই পেট ভরে গেছে। রুই মাছের টকটা সেরকম চমৎকার হয়েছে। প্রথম দিন যেভাবে রান্না করেছিলাম সেই স্বাদ, দারুণ লাগছে খেতে। ২ নাতি ঘরে ছুটাছুটি করছে, ওর মাও ঘুমাতে পারছে না, ওরাও ঘুমাচ্ছে না, টিভি চলছে, প্রচণ্ড আওয়াজ, তার জন্যই আমাদের কথাবার্তাগুলি আপনাদেরকে শোনাতে পারছি না। ওদিকে ভীষণ গরম লাগছে, ফ্যান চলছে উপরে। উনি বলছেন খুবই চমৎকার হয়েছে। আম এনেই সাথে সাথে বলেছিলেন এই আম দিয়ে টক রান্না করবে। কয়েকটা কাঁচা আম ফ্রিজে রেখে দিও, মাঝে মাঝে টক খাওয়া যাবে। আমরা কোনোদিন এভাবে মাছের টক রান্না করি নাই। এই রান্নাটা যে সবাই এত ভালোবাসবে আমার জানা ছিল না, আমার নিজের কাছেও খুব ভালো লাগে।
খাওয়া দাওয়া শেষে নাতিদের আনন্দ দেখাবো আপনাদের। মামার বাড়ি এসে ওরা যে কত আনন্দ পাচ্ছে দেখুন। অর্পণ কি করছে, পেঁয়াজ রসুন আলু সব ওখান থেকে বের করে ফেলে দিচ্ছে। এই জায়গা থেকে ও আসেই না। ওই লাইট দে লাইট দে লাইট দে অর্ধন লাইট দে দাদা নাচো 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 এই তর 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 দর 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 রুমা একটু ঘুমাচ্ছে, আমি বলছি তুই কোনো চিন্তা করবি না, ঘুমা, আমি আছি, আমি ওদেরকে দেখব। আমি এখানে বসে ভিডিও এডিট করছি আর ওদেরকে দেখাশোনা করছি। সাউন্ড কমেন্ট লাই না কইছি তোমারে সন্ধ্যা পার হয়ে গেছে, আমাদের সবার জন্য ডিম সিদ্ধ করলাম, অর্জনের জন্য একটা ডিম ভেজে নিয়েছি। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।